উঠেছে। ধোয়া ওঠা এলাচ চা আর গরম সিঙ্গারার সুবাসে ঘরটি আমোদিত। চারপাশের হাসি গল্পের প্রাণখোলা শব্দে পুরনো এই আভিজাত্যমণ্ডিত অন্দরমহলটি আজ এক পরমাত্মীয়তার চাদরে মুড়ি দিয়ে শান্তিতে অবগাহন করছে। সিঁড়ি দিয়ে নামতেই তৃষার নজর গেল সোফায় বসে থাকা বৃদ্ধা মহিয়সীকে। তিনি আর্যর নানি, তালুকদার মঞ্জিলের অভিভাবিকা। রূপালি চুল আর চশমার ওপর দিয়ে তীক্ষ্ণ অথচ মমতাময় দৃষ্টিতে তিনি তৃষাকে দেখছিলেন। তৃষা কাছে গিয়ে নিচু হয়ে সালাম করতেই তিনি তাকে টেনে সোফায় বসালেন। খসখসে হাতে তৃষার গাল ছুঁয়ে ধরা গলায় বললেন, আমার নাতিটার পছন্দ দেখছি খাসা। নাতবউ তো নয়, যেন আসমানের এক চিলতে চাঁদ। বড় খাটুনি গিয়েছে মা তোমার। ওই আইলসা ছেলেটা বুঝি সারা পথ কোল থেকে নামায়নি? নানি রসিকতায় খরজরে হাসি রোল উঠল। বড় কর্ত্রী সায়রা বেগম মৃদু হেসে তৃষার মাথায় হাত রাখলেন। ঘুম কেমন হয়েছে মা? আলহামদুলিল্লাহ ভালো মামি। এবার তিনি খানিক রসিকতা মিশিয়ে বললেন, হবে নাই বা কেন, আমাদের ছেলের কোলে চলে এসেছে যে। ঘরভর্তি মানুষের সামনে সায়রা বেগমের এমন কথাই লজ্জার সীমা রইল না তৃষার। মাথা নিয়ে নিল ওর সঙ্গে সঙ্গে। ছোট কর্ত্রী সালেহা বেগম পাশ থেকে ফোড়ন কাটলেন। একদম ঠিক আর্য। গার্মিজ তো দেখেছি, তোমার সামনে এসে একদম বরফ হয়ে জল। তৃষা ওভাবেই মেঝেতে চেয়ে রইল। অদ্ভুত অনুভূতির তাড়নায় মাথা তুলতে পারল না। নিশুতি রাতের নিস্তব্ধতায় তালুকদার মঞ্জিলের পূর্ব পাশের কক্ষটি আজ যেন এক মায়াবী কুহক। রূপলি চাঁদের আলো জানালার ঝরকা চুইয়ে শ্বেতপাথরের মেঝেতে আলপনা এঁকেছে। ঘরের মাঝখানে আর্য আর তৃষা দুজনেই নীরব, যেন শব্দহীন এক প্রগাঢ় সংলাপে মগ্ন। টুইঙ্কেল আজ দাদিয়ার আদরে অন্য ঘরে আশ্রিত, তাই বিশাল কক্ষে কেবল তাদের দুজনের নিঃশ্বাসের মৃদু কম্পন। আর্যর সেই অতন্দ্র প্রহরী সুলভ গাম্ভীর্য আর তৃষার কণ্ঠিত আড়ষ্ঠতা মিলেমিশে এক অদ্ভুত রসায়ন তৈরি করেছে। এক বিছানায় থাকার এই সামাজিক দায়বদ্ধতা সবার কাছে গ্রহণীয় হলেও তাদের কাছে সেটা নয়। কেননা ওদের সম্পর্ক তো আর পাঁচটা দম্পতির মতো নয়। কিন্তু এটা তো শুধু ওরাই জানে, অন্যদের কিভাবে বলবে ওরা। তাই এক প্রকার বাধ্য হয়েই দুজন এক কক্ষে এসেছে নিদ্রা যাপনে। হঠাৎ নিস্তব্ধতা চিরে আর্যর কণ্ঠস্বর ভেসে আসলো। আপনি ঘুমিয়ে পড়ুন। মানে আসলে আমি বলতে চাইছি আমি ঘুমোলে আপনি কোথায় ঘুমাবেন? আর্য একবার কক্ষটায় চোখ বোলালো। বিছানার পাশাপাশি বাড়তি কোনো ঘুমাবার জায়গা নেই এখানে। পার্শ্ববর্তী ঝুল বারান্দায় একখানা দোলনা বিদ্যমান, সেটাও ঘুমানোর জন্য যথেষ্ট জায়গা বহন করে না। আই উইল ম্যানেজ, বাট আই থিঙ্ক আপনি টায়ার্ড, ঘুমিয়ে পড়ুন। টায়ার্ড তো আপনি নিজেও কম না, এত রাস্তা জার্নি করেছেন। তাছাড়া আমি তো ঘুমিয়েছি, বরং আপনি ঘুমান। ডোন্ট নিড, আপনি ঘুমিয়ে পড়ুন। বললাম না আপনাকে ঘুমাতে। আমিও কিন্তু বলেছি আপনাকে ঘুমাতে, কথা কানে যাচ্ছে না। কথা তো দেখছি আপনারও কানে যাচ্ছে না। তৃষার গাছাড়া ভাবে বলা কথাটাই আর্য বিরক্তিকর রাগের স্বরে বলল। একটু বেশি কথা বলছেন না? যা বললাম সেটা করুন। আরে মশাই, বললাম তো ঘুমিয়ে পড়তে। আমার এখন রাতে ঘুম তো সব কিছু আসবে না, আপনি বরং ঘুমান। নিশুতি রাতের সেই মায়াবী নিস্তব্ধতায় আর্য আর তৃষার মধ্যকার বাগযুদ্ধ যেন এক অদ্ভুত পূর্ণতা পেল। আর্যর কপালে বিরক্তির সূক্ষ্ম ভাঁজ, আর তৃষার চোখে একরোখা জেদ। আর্য সেই রাগে কণ্ঠস্বরকে তোয়াক্কা না করেই তৃষা দুই হাত কোমরে বেঁধে সামনে এসে দাঁড়ালো। ও বেশ চিবিয়ে চিবিয়ে বলল, দেখুন মিস্টার, আপনার এই আই উইল ম্যানেজ থিওরিটা জাহাজে খাটতে পারে, কিন্তু এখানে নয়। এই ঘরে সোফা নেই, আর ওই ঝুল বারান্দার দোলনায় শুলে কাল সকালে আপনার পিঠের হাড়গুলো ডিসপ্লেস হয়ে যাবে। তখন কিন্তু আমাকেই আবার সেবা করতে হবে। সো জাস্ট স্টপ বিং আ শহীদ। আর্য ভ্রুকুচকে তৃষার দিকে এক পা এগিয়ে এলো। ওর দীর্ঘে দেহের ছায়া তৃষার ওপর পড়তেই তৃষা কিঞ্চিত থতমত খেল। আর্য বেশ নিচু স্বরে বলল,
তৃষা, আপনি কি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন? আমি যেটা ডিসাইড করেছি সেটাই হবে। আপনি ঘুমান। আমার জন্য আপনাকে ওকালতি করতে হবে না। তৃষা এবার দমে না গিয়ে এক পা আরও এগিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ভুলছি না, আমি জানি আপনি অনেক জেদি, কিন্তু এখন জেদ দেখানোর সময় নয়। লুক মিস্টার, আপনিও টায়ার্ড, আমিও টায়ার্ড। মাঝখানের এই অদৃশ্য দেয়ালটা কি এক রাতের জন্য একটু সরানো যায় না? আমি আপনাকে অফার করছি, আমরা দুজনেই এই বিশাল বিছানায় ঘুমোতে পারি। আমি আমার সাইডে থাকবো, আপনি আপনার সাইডে। মাঝখানে বালিশের বর্ডার দিয়ে দিব, যদি আপনার সিকিউরিটি নিয়ে ভয় থাকে। আপনি কি সিরিয়াস? আপনি আসলে কমফোর্টেবল তো? তৃষা এবার বিছানায় ধপাস করে বসে পড়ে বালিশগুলো ঠিক করতে করতে বলল, মিস্টার পারফেকশনিস্ট, আমি আপনাকে আমার হাজব্যান্ড হিসেবে সবার সামনে রিপ্রেজেন্ট করছি। সো আপনার সাথে এক বিছানায় ঘুমানোটা আমার কাছে এখন কোনো ক্রাইম নয়। আর তাছাড়া আপনি তো নিজেই আমাকে কোলে করে নিয়ে এসেছেন। তখন কি আমার পারমিশন নিয়েছিলেন? এখনকার জন্য জাস্ট রিল্যাক্স করুন আর ঘুমান। আমি প্রমিস করছি, ঘুমের ঘোরে আমি আপনার উপর অ্যাটাক করব না। আর্য এবার পরাজয় স্বীকার করে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে ধীর পায়ে বিছানার অন্য পাশে গিয়ে বসল। তৃষা মাঝখানে এক সারি কোলবালিশ আর কুশন সাজিয়ে দিয়ে একগাল হেসে বলল, বর্ডার ডান। এবার আপনি আপনার টেরিটরিতে থাকুন, আমি আমারটাতে। গুড নাইট। আর্য নিঃশব্দে শুয়ে পড়ল। ঘরের আলো নিভে যাওয়ার পর চাঁদের আলোয় তৃষার শান্ত মুখচ্ছবিটা ওর নজরে এলো। আর্য অনুভব করল ওর জীবনের কঠিন অনুশাসনে তৃষা যেন এক পশলা অবাধ্য বৃষ্টির মতো মিশে যাচ্ছে, যা হয়তোবা কাম্য নয়। নিশতি রাতের নিস্তব্ধতা যখন তালুকদার মঞ্জিলের প্রতিটি কোণকে আচ্ছন্ন করে ফেলেছে, তখন পূর্ব পাশের সেই কক্ষটিতে চাঁদের আলো এক মায়াবী রূপ কথা বনে চলেছে। জানালার ঝরকা দিয়ে আসা রূপলি আভা আর্যর সুঠাম অবয়ব আর তৃষার ঘুমন্ত মুখশ্রীর ওপর পড়ে এক অদ্ভুত বৈপরত্য তৈরি করেছে। ঘুমের ঘরে আর্য হঠাৎ অনুভব করল ওর বুকের ওপর একজোড়া কোমল হাতের স্পর্শ, আর গলার কাছে কারো উষ্ণ নিঃশ্বাসের মৃদু দোলা। তন্দ্রাচ্ছন্ন চোখ দুটি ঈষৎ মেলে আর্য দেখল মাঝখানের সেই সযত্নে সাজানো বালিশের বর্ডার কখন যে তৃষার অবাধ্য ঘুমের তোড়ে ধূলিসাৎ হয়ে গেছে তার চিহ্ন অবধি নেই। কোলবালিশগুলো বিছানার এক কোণে অবহেলায় পড়ে আছে। তৃষা এখন সম্পূর্ণ ওর গায়ের ওপর আছোয়া হয়ে আছে। ওর প্রশস্ত বুকে মুখ গুজে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। ওর এলোমেলো রেশমি চুলগুলো আর্যর কাঁধে আর গালে লেপ্টে আছে। টিমটিমে নীলচে আলোয় তৃষার ঘুমন্ত মুখটা দেখে আর্য কি যেন ভাবল। তবে ঘুমের ঘরে আনমনা তন্দ্রাচ্ছন্নতা থেকে তৃষাকে সরাবার শক্তি আর হলো না ওর। ফের পাড়ি জমালো ঘুমের রাজ্যে। এক স্নিগ্ধ শান্ত প্রভাতের আগমন। ভোরের আলো ফুটতেই তালুকদার মঞ্জিলের ব্যস্ততার রেশ যেন কিঞ্চিত বৃদ্ধি পেয়েছে। তবে এই ব্যস্ততা বিয়ের কোনো আনুষ্ঠানিকতার জন্য নয়, বরং বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন আর উপস্থিতিকে ঘিরেই। ঘুম ভাঙার পর ফ্রেশ হয়ে খানিক বাদেই হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে এসে হাজির হলো তৃষা। সূর্যালোকে উদ্ভাসিত তালুকদার মঞ্জিলের অন্দরমহল ঈষৎ ব্যস্ততা মুখর। মেহমানদের কলকাকলি আর অকারণ ব্যস্ততায় পুরনো এই অট্টালিকার প্রতিটি ইটের পাঁজরে প্রাণের হৃদস্পন্দন জেগেছে। বৈঠকখানার বাতাসে ভাসা এলা চাঁদা চায়ের মাধবী সুবাসে এক অদ্ভুত উৎসব মুখর আদর্শ জড়িয়ে আছে। সিঁড়ি ভেঙে নিচে নামতেই তৃষার কানে এলো হাসির লহর আর কাচের তস্তরি টুংটাং শব্দ। ড্রয়িং রুমের প্রশস্ত আরাম কেদারায় বসে আছেন বড়রা। তাদের গম্ভীর আলোচনার মাঝে ছোটদের খুনসুটি এক অন্য মাত্রা যোগ করেছে। তৃষার নজর হঠাৎ গিয়ে আটকালো জানালার ধারে সেই নিভৃত কোণটায়। কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আর্য এক মনে ল্যাপটপে ডুবে আছে। তৃষার উপস্থিতি দৃশ্যমান হতেই ট্রিঙ্কেল প্রজাপতির মতো ডানা মেলে উড়ে এলো। ও তৃষার শাড়ির আঁচলটা খামচে ধরে ওই ছোট্ট ছোট্ট মায়াবী নীলব আখি জোড়া মেলে স্নিগ্ধ হেসে বলল,
পানি তুমি এসেছো? সুইটহার্ট, তুমি কখন উঠেছো? এই তো একটু আগে। ভেরি ভেরি গুড মর্নিং বানি। তুমি ঠিকই বলেছিলে, এখানে অনেক বেশি মজা হচ্ছে। আমি খুব এনজয় করছি সবার সাথে। তৃষা হাসি মুখে টুইঙ্কেলের মাথায় স্নেহের পরশ বোলাতে যাবে, ঠিক তখনই সিঁড়ির পাশ দিয়ে এক ঝড়ো হওয়ার মতো নেমে এলো মায়া। ও এক পলক থামল, তৃষার দিকে ওর বিষাক্ত চাহনি গিয়ে স্থির হলো। মায়ের সেই ঈর্ষাতুক আর শীতল দৃষ্টিতে তৃষা মুহূর্তের জন্য স্থির হলো। সামান্য ভ্রুকোটাতেই মায়া কোনো কথা না বলে গটগট করে নিচে নেমে এক পরিচারিকার উদ্দেশ্যে কঠোর কণ্ঠে বলল, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং লামিয়া? কি করিস কি সারাদিন? বলছি না সকালে আমার লেবু মধুর পানি রেডি করে রুমে রেখে আসতে, কথা কানে যায় না? শান্ত পরিস্থিতির মাঝে হঠাৎ মায়ার এমন রুক্ষ আচরণে সবাই ওর দিকে ফিরে চাইল। লামিয়া নামক মেয়েটি লেবু মধুর পানির গ্লাসটা হাতে নিয়ে এক প্রকার ছুটতে ছুটতে এসে হাঁপিয়ে অসহায় কণ্ঠে বলল, দুঃখিত আপু, আসলে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো তাই। আর আপনার লেবু মধুর পানি তৈরি ছিল। মায়া ছো মেরে ওর হাত থেকে গ্লাসটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল। এরপর থেকে টাইমলি পাই যেন। ও আর চোখে তৃষার দিকে তাকিয়ে বলল, অন্য কোনো আউটসাইড পার্সনের জন্য আমার কিছুতেই দেরি যেন না হয়। ও আর কোনো কথা না বলে সোজা সিঁড়ি পেয়ে উপরে উঠতে যেতেই পেছন থেকে আঞ্জুমান বিবি ওকে ডেকে বললেন। দাঁড়াও মায়া। মায়া ওনার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, জি দাদিমা, এদিকে এসো। মায়া কিঞ্চিত ভ্রু কুচকাল অগোচরে, অতঃপর এগিয়ে এসে বলল, জি বলো, তুমি লামিয়ার সাথে অমন ব্যবহার করলে কেন? মায়া দাদির রাজভারী কণ্ঠে সামান্য ভীত স্বরে আমতা আমতা করে বলল। আসলে তাকে কথা শেষ করতে না দিয়ে আঞ্জুমান বেগম বললেন, কোনো কথা বলবে না তুমি। দিন দিন মায়ের আদরের ভীষণ অসভ্য তৈরি হচ্ছ। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি ভুলে গিয়েছো। এ কেমন বেয়াদবি? আঞ্জুমান বিবির কড়া শাসনের সামনে মায়া মুহূর্তের জন্য কুঁকড়ে গেল ঠিকই, কিন্তু পরক্ষণেই ওর ভেতরে থাকা সেই চিরচেনা ড্রামা কুইন ভাবটা জেগে উঠল। ও গ্লাসের লেবু মধুর পানিটা একপাশে সরিয়ে রেখে ঠোঁট উল্টে এমন এক করুণ চেহারা করে দু চোখে কৃত্রিম পানির আভাস এনে ফুপিয়ে ফুপিয়ে ধরে গলায় বলল, ও আচ্ছা, এখন সামান্য একটা কাজের মেয়ের জন্য আমাকে সবার সামনে এভাবে অপমান করবে দাদিমা? আমি তো জাস্ট ওকে ডিসিপ্লিন শেখাচ্ছিলাম, কিন্তু এখন দেখছি এই বাড়িতে আমার কোনো দামই নেই। সবাই আমাকে এখন পর ভাবতে শুরু করেছে। আসমা বেগম পাশ থেকে মেয়ের এই অবস্থা দেখে গলে জল হয়ে গেলেন। তিনি এগিয়ে এসে মাকে আগলে নিয়ে বললেন, আহা মা, কাঁদিস না তো আম্মা। আপনিও এমন করেন কেন? মেয়েটা সকালে উঠে একটু নিজের হেলথ নিয়ে কনসার্ট হয়েছে, তাতেই ওকে এভাবে সবার সামনে ঝাড়লেন? অত ভুল কিছু বলেনি। মা এবার নাক টেনে আরও এক কাঠি বাড়িয়ে দিল। ওড়নার খুর দিয়ে চোখ মোছার ভান করে হেঁচকি তুলে এমন এক বিলাপ শুরু করে থেমে থেমে বলতে লাগলো, থাক মা, দাদিমা ঠিকই বলেছে। আমি বোধহয় এই বাড়িতেও অসভ্য। আসলে নতুন মানুষ আসার পর পুরাতনদের জায়গা তো একটু কমেই যায়। আমি বরং নিজের রুমে গিয়ে পড়ে থাকি, কারো সামনে আর আসবো না। তোমরা সবাই আনন্দ করো। কথাটা বলে মায়া এক হাত দিয়ে মুখ চেপে ধরে ঝড়ের বেগে সিঁড়ি দিয়ে উপরে দৌড়ে পালালো। যাওয়ার সময় এমন এক করুণ আর্তনাদ ছাড়লো যা পুরো ড্রয়িং রুমে প্রতিধ্বনি তুলল। তৃষা একপাশে দাঁড়িয়ে পুরো মেগা সিরিয়াল লাইভ দেখছিল। ও তো রীতিমতো থ মেরে গেছে। মায়ের এই লেভেলের ন্যাকামি দেখে তৃষার মনে হলো, এই মেয়েকে যদি অস্কারের জন্য পাঠানো হয় তবে অস্কার নিজেই ওর পায়ে এসে লুটোপুটি খাবে। তৃষা আর চোখে একবার আর্যর দিকে তাকালো। আর্য তখনও ল্যাপটপের দিকে তাকিয়ে আছে, তবে ওর কপালে ভাঁজ বলছে ও বিরক্ত। তৃষা মনে মনে বিড়বিড়িয়ে বলল, বাপ রে বাপ, এই তো জ্যান্ত ন্যাকামির ডিকশনারি। সামান্য লেবু মধুর পানির জন্য এত নাটক। মনে হচ্ছে ওর পেটে পানি নয়, গ্লিসারিন গেছে। এই মেয়েকে ছোটবেলায় খাবারের বদলে
ড্রামা গিলতো নাকি? আল্লাহ বাঁচান, এর পাশে থাকলে তো আমার নিজেরও মাঝে মাঝে মনে হবে আমি খলনায়িকা। আঞ্জুমান বিবি এক দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। পুরো ড্রয়িং রুমে তখন এক অস্বস্তিকর নিস্তব্ধতা, যা কেবল মায়ের সে কৃত্রিম কান্নার প্রতিধ্বনিতে ভারী হয়ে আছে। মেয়ের প্রস্থানের পর আসমা বেগমের গজগজানির মাঝেই ড্রয়িং রুমে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এসেছে। তৃষা দোনামনা করছিল এই পরিস্থিতিতে সামনে যাবে কিনা, কিন্তু আঞ্জুমান বিবির তীক্ষ্ণ জহুরের দৃষ্টি এড়ানোর উপায় নেই। তিনি ইশারায় তৃষাকে কাছে ডাকলেন। তৃষা ধীর পায়ে এগিয়ে গিয়ে ওনার পাশে বসতেই বৃথা একগাল হাসলেন। তৃষার নরম হাতটা নিজের কোকড়ানো হাতের মুঠোয় নিয়ে নানি শাশুড়ি সুলভ ভঙ্গিতে চোখ টিপে মৃদু স্বরে বললেন, কিরে নাত বউ, কাল রাতে ঠিকঠাক ঘুম হয়েছিল নাকি আমার নাতির দাপটে সারা রাত জেগেই কাটাতে হলো? তৃষা মুহূর্তেই লজ্জায় লাল হয়ে গেল। আর্যর সাথে এক বিছানায় শোয়া, মাঝখানে সেই বালিশের বর্ডার, সব যেন চোখের সামনে ভেসে উঠল। ও আমতা আমতা করে বলল, না নানিমা, ঠিকঠাকই হয়েছে। আঞ্জুমান বিবি এবার ল্যাপটপে মগ্ন। আর্যর দিকে একবার তাকিয়ে গলাটা একটু চড়িয়ে বললেন, শোন নাত বউ, এই আর্য হলো নারকেলের মতো, বাহিরে শক্ত খোলস কিন্তু ভেতরটা বড্ড নরম। একটু কায়দা করে কুড়িয়ে নিতে জানলে দেখবি একদম মিষ্টি পানি বের হবে। তৃষা কোনো মতে হাসি চেপে আর্যর দিকে তাকাতেই দেখল ল্যাপটপের আড়ালে আর্যর কান দুটো হঠাৎ করে ইটের মতো লাল হয়ে উঠেছে। আঞ্জুমান বিবি থামলেন না, তৃষার চিবুক নেড়ে দিয়ে বিজ্ঞের মতো টিপস দিলেন, আর শোন, পুরুষেরা একটু বেশি রাশভারী হয়। এদের বশে আনতে হলে মাঝে মধ্যে একটু ন্যাকামি করতে হয়, একটু মান অভিমানে ভাসিয়ে দিতে হয়। তবে তবে ওই মায়ার মতো মিথ্যা নাটক করে নয়, বরং চোখে এক ফোঁটা আলসে জলের দাম এদের কাছে পাহাড়ের সমান। আর্য যদি বেশি কথা বলে তবে সোজা গিয়ে কোলে মুখ লুকিয়ে কাঁদবি। দেখবি ক্যাপ্টেন সাহেবের সব কমান্ডিং পাওয়ার এক লহমায় ফিউজ হয়ে গেছে। তৃষা এবার ঠোঁট চেপে হেসে ফেলল। নানি জানের এমন রোমান্টিক ডিকশনারি শুনে ও আর লজ্জা ধরে রাখতে পারল না। আর্য ল্যাপটপের স্ক্রিনটা সজোরে বন্ধ করে দিয়ে এক প্রকার আড়ষ্ট ভঙ্গিতে উঠে দাঁড়ালো। ও কারো দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল, এখানে নয়েজের পরিমাণটা খুব বেশি। ও গটগট করে দোতলার উদ্দেশ্যে পা বাড়াতেই আঞ্জুমান বেগম তৃষার কানে কানে ফিসফিস করলেন, দেখলি তো, কথা সব কানে গেছে। নারকেল কুড়ানো শুরু কর মা, বেশি দেরি করিস না। তৃষা লাজুক ভঙ্গিতে আঞ্জুমান বেগমের দিকে চেয়ে রইল। কক্ষে সেই দরজাটা বন্ধ করে দিল আর্য। অতপর এগিয়ে গেল বিছানায়, ফের খুলল ল্যাপটপটা। ভ্রুযুগল ঈষৎ কুচকানোর, তবে মুখাবয়ব দেখে অনুভূতি অনুমান করা দায়। কিছুক্ষণ নির্বিঘ্নে নিজ কর্ম সম্পাদন করল। তবে মুহূর্তখানিক অতিবাহিত হতেই দিকবিদিক প্রকম্পিত করে গর্জন তুলল এক কোণে অবহেলায় পড়ে থাকা তৃষার ফোনটা। কাজের মাঝে হঠাৎ এমন ব্যাঘাতে আর্যর জল শক্ত হয়ে এলো। বিরক্তির এক সূক্ষ্ম রেখা ওর ললাটে ফুটে উঠল। ও একবার ভাবল তৃষাকে ডাকবে। সে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। কপালে বিরক্তির ভাঁজ স্পষ্ট। দরজাটা সামান্য ফাঁক করে বাহিরে তাকাতেই দেখল বাড়ির এক পরিচারিকা সালমা ট্রে হাতে করিডোর দিয়ে যাচ্ছে। আর্য গম্ভীর ভরাট কণ্ঠে ডাকল, সালমা। সালমা থমকে দাঁড়িয়ে গেল। আর্যর সেই রাজভারী কণ্ঠস্বরে সে কিছুটা তটস্থ হয়ে কাচুমাচু মুখে সামনে এসে দাঁড়ালো। আর্য দরজার চৌকাঠে হেলান দিয়ে শান্ত অথচ আদেশসূচক স্বরে বলল, তৃষাকে গিয়ে বলো ফোনটা ড্রয়িং রুমের মতো এখানেও সমান তালে গর্জন তুলছে। কাজে ডিস্টার্ব হচ্ছে বড্ড। ও যেন এখনই এসে ওটা সাইলেন্ট করে অথবা সাথে করে নিয়ে যায়। বিগ কুইক। সালমা মাথা নেড়ে দ্রুত পায়ে নিচে নেমে গেল। আর্য আসলো ভিতরে। ফোনটা 2 মিনিটের জন্য থেমেছিল, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের বিরতি দিয়ে আবারও সেই একঘেয়ে কর্কশ সুর। আর্য এবার ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে বিছানার দিকে এগোলো। ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে ওঠা অচেনা নাম্বারটা ওর চোখের মণি দুটোকে আরো তীক্ষ্ণ করে তুলল। ও সচরাচর অন্যর ফোনে হাত দেয় না, কিন্তু এই অবিরল বিরক্তি উৎপাদনকারী কলটি ওর ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে।
আজও ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওপাশ থেকে এক চেনা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো তিশা, ক্যান ইউ হিয়ার মি? আরে ইয়ার, তুমি ফোন ধরছ না কেন? আজর বিন্দুমাত্র বুঝতে বাকি রইল না যে অপর প্রান্তের মানবটি সায়েম। সঙ্গে সঙ্গে আজর ধৈর্যের বাঁধ চুরমার হয়ে গেল ভেঙে। ও নাসারন্ধ্র ফুলে উঠছে প্রবল আক্রোশে। ওর তীক্ষ্ণ ভায়োলেন্ট রং চোখের মণিতে সন্ধ্যা বিস্ফোরিত আগ্নেয়গিরির ন্যায় উত্তপ্ততা স্পষ্ট। ওর ইচ্ছা করছিল ফোনের ওপার থেকে লোকটাকে টেনে এনে নিজের পেশিবহুল হাতে উচিত শিক্ষা দিতে, কিন্তু নিজেকে সংযত করল। এই নিচু স্তরের মানুষের সাথে কথা বলে নিজের আভিজাত্যকে কালিমালিপ্ত করার বিন্দুমাত্র রুচি ওর নেই। আজও এক মুহূর্ত নষ্ট না করে ফোনটা কান থেকে নামিয়ে আনলো। ওর আঙুলগুলো স্ক্রিনের ওপর বিদ্যুতের গতিতে চলল। কোনো উত্তর না দিয়ে কলটি সজোরে কেটে দিয়ে সায়েমের নম্বরটি সিলেক্ট করে অবলীলায় পাঠিয়ে দিল ব্লক লিস্টের অতর গহ্বরে। অতঃপর ফোনটা বিছানায় সজোরে আছাড় দেওয়ার মতো করে রেখে ও উঠে দাঁড়ালো। তিশা ভাবি, আপনাকে আর্য ভাই ডাকছে। সালমার কথাটা কর্ণগোচর হতেই রান্নাঘরে উপস্থিত সকলের কৌতূহলী দৃষ্টি তৃষার উপর নিবদ্ধ হলো। অপ্রস্তুত তৃষা লজ্জায় আড়ষ্ট হয়ে এলো খানিক। আজর খালা আর ওনার মেয়েরা একটু আগে এসেছেন। আজর খালাতো বোন তিথি এসেই হেসেলে ঢুকেছে। ওসবে আলু ভাজায় মনোনিবেশ করেছিল। তবে সালমার কথা শুনি ও হাতের কাজটা রেখে এগাল হেসে তৃষার দিকে আর চোখে তাকিয়ে বেশ রসিকতার সুরে বলল, কি ব্যাপার তিশা, আমাদের ক্যাপ্টেন সাহেব কি এক মুহূর্ত তোমাকে ছাড়া চলে না? এই তো মাত্র কিছুক্ষণ হলো, এরই মধ্যে আবার তলব। তিথির কথাই রান্নাঘরের অন্য প্রান্তে দাঁড়িয়ে তিথির বোন তামান্না আর অহনা ঠোঁট চেপে হেসে উঠল। অহনা ওর ওড়নাটা ঠিক করতে করতে টিপ্পনি কাটল। আরে তিথি আপু, তুমি বুঝছো না কেন? আর্য ডিরেক্টর মানুষ, ও চাচ্ছে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেন 24 ঘন্টা ওর চোখের সামনে থাকে। আর তৃষা, যাও যাও, দেরি করলে আবার হয়তো ক্যাপ্টেন্স অর্ডার অমান্য করার অপরাধে তোমার জেল হয়ে যাবে। মিতি পাশ থেকে ফোড়ন কাটল। জেল তো হবেই, তবে ওটা তো আর হাজত নয়, আর্য ভাইয়ের হৃদয়ের কারাবাস। তিশা, জলদি যাও, না হলে আর্য হয়তো নিজেই নিচে নেমে আসবে, তোমাকে কোলে করে তুলে নিয়ে যাবে। তৃষার অবস্থা তখন শোচনীয়। লজ্জায় ওর গাল দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠেছে। ও আমতা আমতা করে বলল, আরে না না না, তোমরা শুধু শুধু বানিয়ে বলছো। হয়তো কোনো দরকারি ফাইল বা ফোন নিয়ে কোনো কথা আছে। লোকটা যে কি পরিমাণ খিটখিটে তোমরা তো জানোই। রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা ছোট চাচি আর মেঝো মামি পর্যন্ত তৃষার এই অপ্রস্তুত ভঙ্গি দেখে মুখ চেপে হাসছিলেন। ছোট মামি হাতা নেড়ে বললেন, যাও মা তিশা, আর্য ডাকছে, অপেক্ষা করো না, দেখো এসে কি বলে। তৃষা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। ননদের সেই অন্তহীন রসিকতা আর বিদ্রুপের বান থেকে বাঁচতে ও দ্রুত পা বাড়ালো সিঁড়ির দিকে। ওর বুকের ভেতরটা তখন দুরু দুরু কাঁপছে। কি কারণে এমন আকস্মিক জরুরি তলবটা বোঝার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে মস্তিষ্ক। কক্ষে রুদ্ধদ্বারের সম্মুখে এসে তৃষা ক্ষণকাল থমকালো। ললাটে জমে থাকা বিন্দু বিন্দু ঘামটুকু ওনার আঁচলে মুছে নিয়ে ধীর হস্তে কপালে টোকা দিল। ভেতর থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে ও অত্যন্ত সন্তর্পণে অর্গল মুক্ত করে ভেতরে প্রবেশ করল। কক্ষটি এক মায়াবী নিস্তব্ধতায় আচ্ছন্ন। জানালার ঝরকা চুইয়ে আসা বিকেলের ম্লান রোদ শ্বেত পাথরের মেঝেতে দীর্ঘ ছায়া ফেলেছে। তৃষা প্রথম দৃষ্টিতে আর্যকে কোথাও দেখতে পেল না। ও কিঞ্চিত বিভ্রান্ত হয়ে পা বাড়াতেই নজর কাড়ল ড্রেসিং টেবিলের আয়নার পাশের সেই নিভৃত কোণটায়। সেখানে রৌদ্রছায়ার আলপনা মেখে দাঁড়িয়ে আছে এক দীর্ঘ ঋজু দেহাবয়ব। আর্যর সেই প্রশস্ত কাঁধ আর পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটুকু দেখেই তৃষা মুহূর্তেই চেনে নিল তাকে। তৃষা কিঞ্চিত ভ্রুকুঞ্জনপূর্বক ভাবল,
এই লোক কি শোপিস হওয়ার প্র্যাকটিস করছে নাকি? অতঃপর ও বেশ সতর্ক পাই আর্য পেছনে গিয়ে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে স্পষ্ট স্বরে ডাকলো। আমাকে ডাকছিলেন? আর্য মন্থর গতিতে ঘুরে দাঁড়ালো। ওর তীক্ষ্ণ ও ভরা দৃষ্টি তৃষার ওপর নিবদ্ধ হলো সহসা। আর্য কোনো কথা না বলে অত্যন্ত ধীর লয়ে তৃষাকে আপাদমস্তক নিরীক্ষণ করতে শুরু করলো, ওর পায়ের নখ থেকে শুরু করে অবিন্যস্ত কেশগুচ্ছ পর্যন্ত। আর্যর এই নির্বাক ও অতল স্পর্শী চাহনিতে তৃষা বড্ড অস্বস্তি বোধ করছে। ও ভ্রুকুচকে কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বলল, এইভাবে মিউজিয়ামের স্ট্যাচু দেখার মতো কি দেখছেন? আমি কি চিড়িয়াখানার কোনো অদ্ভুত প্রাণী? কেন ডেকেছেন সেটা বলবেন তো। আর্যর নির্বাক ভঙ্গিমায় তৃষার একদম পাশ কাটিয়ে কক্ষে প্রবেশ করতে করতে নির্লিপ্ত কণ্ঠে বলল। নাথিং। তৃষা বিরক্তি বিস্ময়ের মিশ্রণে দৃষ্টি প্রসারিত করে দ্রুত ঘুরে আর্যর পিছু ডাকল। কি বলবেন? কি বললেন? নাথিং মানে? সালমা যে নিচে গিয়ে ঢোল পিটিয়ে এলো যে আপনি আমাকে জরুরি তলব করেছেন, আর এখন বলছেন নাথিং। আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? আর্য দরজার কাছে গিয়ে থেমে গেল। সে পেছনে না ফিরেই অত্যন্ত শান্ত স্বরে বলল, সালমা কেন ওটা বললো সেটা সালমাকেই জিজ্ঞাসা করুন। তৃষা দমল না, বরং দ্বিগুণ বিরক্তিতে বলল, মানে কি? ও বলে আপনি ডাকেন, আপনি বলেন ডাকেননি। আসলে হচ্ছেটা কি? মানে হাউ ক্যান আই নো? তৃষা এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আর্যর এই নির্বিকার ভঙ্গি আর রহস্যময় উত্তরের কোনো কুলকিনারাও ও খুঁজে পেল না। পরক্ষণেই ভাবল হয়তো বোঝার ভ্রান্তি হয়েছে কোথাও। তাই আর ও কথা না বাড়িয়ে কক্ষ থেকে প্রস্থান করতে গেল। ঠিক তখনই পেছন থেকে আর্যর সেই গম্ভীর ধারালো কণ্ঠস্বর বর্ষার মতো ওকে বিদ্ধ করল। আর্য ল্যাপটপটা বিছানায় সদরে রেখে দিয়ে বসে বলল, লিসেন ম্যাম। আর্যর বলা ম্যাম সম্বোধনে সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো তৃষা। কি এক অদ্ভুত আবেশ হৃদয় দোলা দিল ওর। আর্য ওর দিকে না তাকিয়ে ল্যাপটপে মনোনিবেশ করতে করতে বলল, আপনি ক্লামজি, ইটস ওকে, বাট আনকেয়ারফুল হওয়াটা আমার মোটেও পছন্দ নয়। কিছু মানুষ থেকে তাই আপনার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা প্রয়োজন, নাহলে আপনার মতো সহজ সরল ইউজার ইন্টারফেস কিন্তু ক্র্যাশ করতে বেশিক্ষণ সময় নেবে না। তৃষা আর্যর কথার মাথামধ্য না বুঝে বলল। আপনি কার কথা বলছেন? আর্য এবার ল্যাপটপ থেকে মুখ তুলেই সরাসরি তৃষার চোখের দিকে তাকালো। তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি কার কথা বলছি সেটা বোঝার মতো ক্যাপাসিটি যদি আপনার ভেতরে না থাকে, তাহলে জাস্ট মনে রাখবেন কোনো থার্ড পার্টির ইন্টারফেয়ারেন্স আমি মোটেও পছন্দ করি না, সেটা যেই হোক না কেন। সো বি কেয়ারফুল। তৃষা কিঞ্চিত ভ্রুকুঞ্জনপূর্বক মুখ গোটালো। অতঃপর এক ঝলক আর্যর কর্মনিমগ্ন মুখটার পানি চেয়ে বেরিয়ে এলো। কি ব্যাপার মিস, লাইন মারার প্ল্যান আছে নাকি? হুট করে পেছন থেকে ভেসে আসা পৌরুষ কণ্ঠটাই কিঞ্চিত ভড়কায় মেহসানা। তড়িৎ বেগে পেছনে ঘুরতেই দৃশ্যমান হয় বিজ্ঞানায় চেয়ে থাকা আদ্রিয়ানকে। ও তৎক্ষণাৎ নিজেকে সামলে বলে, মানে? আদ্রিয়ান ওর দিকে এগিয়ে আসতে আসতে বলে, এই যে ইদানিং আমার হসপিটালে আসা যাওয়া বেড়েছে, এখন দেখছি আমার কেবিনেও উকিঝুঁকি দেওয়া হয়। গুড গুড, ভেরি গুড। মেহসানা ভেতরে ভেতরে ভীত সন্ত্রস্ত হলেও বাহিরে তার লেশমাত্র প্রকাশ না করে বরং বরাবরের ন্যায় বলে, মানে কি এখন কি অসুস্থ হলে হসপিটালেও আসা যাবে না নাকি? আর আপনার হসপিটাল মানে কোথাও নাম লেখা আছে আপনার? কই, আমি তো দেখছি না। মেহসানার এমন অকাট্য যুক্তিতে একটু দমল না আদ্রিয়ান। ঈষৎ বাঁকা হেসে বলল, বুঝলাম হসপিটালটা আমার নয়, আমার নামও লেখা নেই, বাট কেবিনে তো আমার নাম লেখা আছে। ওই যে নেমপ্লেটে বড় বড় অক্ষরে দেখাই যাচ্ছে সার্জেন্ট আদ্রিয়ান এহসানের নাম। নাকি আপনার চোখে প্রবলেম আছে মিস? মেহসানা এবার একটু অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকিয়ে ওনার খুঁটটা আঙুলে পেঁচাতে পেঁচাতে বেশ বিরক্তিমাখা সুরে বলল, উফ, এত ফাউ ক্যাচাল করেন কেন আপনি? আমি আপনার কেবিনে উকি দিচ্ছিলাম না, জাস্ট দেখছিলাম ভেতরে পেশেন্ট আছে কিনা। হুট করে ঢুকে পড়লে যদি আপনার ওই বিশাল ইগোতে চোট লাগে, তাই একটু সাবধান হচ্ছিলাম আর কি।
আদ্রিয়ান এবার কেবিনের দরজায় হেলান দিয়ে দুহাত বুকের ওপর ভাঁজ করে দাঁড়িয়ে এক ভ্রু সামান্য নাচিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ, আমার ইগোর কথা ভেবে এত কনসার্ন? আই এম ইমপ্রেসড মিস মিমি। তা এই যে রোজ কোনো না কোনো ওসিলায় আমার রেডারে ধরা দিচ্ছেন, এটা কি আমি সফট কর্নার হিসেবে ধরে নেব, নাকি